বিয়ের 10 দিনের মাথায় বুঝলাম বিরাট বড় ভুল হয়ে গেছে। রুবাকে যখন দেখতে গিয়েছিলাম তখন বেশ শান্তশিষ্ট এবং ভদ্রই মনে হয়েছিল। তার উপরে সে সুন্দরী এবং বাবা মায়ের একমাত্র কন্যা, শিক্ষিত। এইরকম মেয়ে দেখে মা আর দেরি করতে চাইলেন না। আমিও সানন্দে রাজি হয়ে গেলাম। খুব ধুমধাম করে আমাদের বিয়েটা হলো। কিন্তু বিয়ের 10 দিন পরেই আমার যেন ঘোর কেটে গেল। বিয়ে শাদী শেষে আমি অলরেডি অফিস শুরু করে দিয়েছি, কিন্তু রুবা যেন সেই বিয়ের রেশ এখনো ধরে রেখেছে। মানলাম বড়লোক বাপ মায়ের একমাত্র মেয়ে, তাই বলে কি সকাল 7টার আগে ঘুম থেকে ওঠা যাবে না? আমি সারা জীবন দেখে এসেছি আমার মা কোনোদিনও ভোর 5টার পর বিছানায় থাকেননি। ঘুম থেকে উঠেই শুনতাম রান্নাঘরে রান্নার গন্ধ, চামচ নাড়ার শব্দ, টেবিলে খাবার পরিবেশনের শব্দ। অথচ এখন রুবাকে দেখছি সে 7টার সময় যেন শরীরটাকে প্রায় টেনে তোলে বিছানা থেকে, তারপর হুড়মুড় করে ফ্রেশ হয়ে রান্নাঘরে যায় মাকে সাহায্য করতে। আসলে এটা যে একটা ঢং, আমি সেটা ধরে ফেলেছি। একদিন রুবাকে বলেই ফেললাম যে সকাল 5টার পরে আমি কোনোদিন আমার মাকে দেখিনি ঘুমাতে। সে চোখ বড় বড় করে বলল, তোমার অফিস 10টায়, সকাল 5টায় উঠে রান্নাঘরে আমি কি করব? শুধু নাস্তা না, অন্যান্য কাজও তো থাকে, তাই না? আমার অকাট্য যুক্তি। এখন এই মেয়ে যাবে কোথায়? বাহরে, সেজন্য তো আমাদের একটা ছুটা বউ আছেই। মা খানিকটা ধমকের সুরেই আমার দিকে তাকিয়ে আমাকে চুপ করতে বললেন। কয়েকদিন যেতেই রুবা আবার নতুন নাটক শুরু করলো। আচ্ছা ইশতিয়াক, আমাদের হানিমুনের প্ল্যান তো তুমি করলে না। কোথায় যাচ্ছি আমরা? দেশের ভেতরে নাকি বাইরে কোথাও? আমার মাথা তখন চক্কর দিচ্ছে। এই মেয়ে বলে কি? এত ফালতু মেয়ে আমি জীবনেও দেখিনি। কই, আমার মাকে তো কখনো দেখিনি কোথাও ঘুরতে যেতে। বাবার কাছে এই ধরনের আবদারের কথা কোনোদিনও শুনিনি। বরং সবসময় দেখেছি মা আমাদেরকে আগলে রাখতেন। ঘোরাফেরা বলতে ওই আত্মীয় স্বজনের বাড়ি, তাও মাঝে মধ্যে। আর এই মেয়ে কিনা বিয়ের 15 দিনের মাথায় আমাকে বলছে দেশের ভেতরে নাকি দেশের বাইরে। আশ্চর্য, এর মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নেই? দাঁতে দাঁত চেপে বললাম, আমার মা কোনোদিনও এরকম ভাবে ঘুরতে যাওয়ার কথা বলেনি। আর তুমি বলছো হানিমুনের কথা? ওইসব বিলাসিতা ছেড়ে দাও, ওগুলো তোমার বাবার বাড়ির জন্য ছিল। আমাকে দেখেই বিয়ে করেছো। আমি মিডল ক্লাস পরিবারের সন্তান, অতএব ওই সমস্ত বড়লোকী কর্মকাণ্ড ভুলে যাও। ফাজিল মেয়ে আমাকে উত্তর দিল, হানিমুনের মধ্যে আবার বড়লোক ছোট লোক কি? বিয়ের পরে স্বামী স্ত্রী কোথাও না কোথাও ঘুরতে যাবে একান্ত কিছু সময় কাটানোর জন্য, আর এটাই তো স্বাভাবিক। দেশের বাইরে না হোক, দেশের ভেতরে আমরা 3-4 দিনের জন্য ঘুরে আসতে পারি, যেমন কক্সবাজার, সিলেট, যেখানে খুশি যাওয়া যায়। এই ছোট লোকটার সাথে নাকি আমাকে সংসার করতে হবে। যেই না এইমাত্র আমাকে ছোট লোক বলল, আমি প্রায় রাগে গড় গড় করতে করতে বের হয়ে গেলাম। ওমা, ফালতু মেয়েটার দেখি 2 দিন পরে আবার নতুন শখ গজিয়েছে। অফিস থেকে ফেরার পরে 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, শোনো, চলো না আমরা একটা বিড়াল পুষি অথবা কুকুর। তুমি তো আমাদের বাড়িতে গেছো, দেখেছো তো আমার কুকুর বিড়ালের প্রতি শখ আছে। না, এই মেয়েকে নিয়ে বোধহয় সংসার করাটা সম্ভব না। আমি দাঁত মুখ খিচিয়ে বললাম, তুমি কোনোদিন দেখেছো আমার মাকে কুত্তা বিলাই এইসব পালতে? আমার ভাষার উপর তখন আমার নিয়ন্ত্রণ ছিল না। না থাকাটাই তো স্বাভাবিক, তাই না? এইরকম অভদ্র একটা মেয়ের সাথে যে আমি কথা বলছি, এটুকুই তো যথেষ্ট। রুবার মুখটা কালো হয়ে গেল, তাতে আমার বয়েই গেল। তারপরও সে আমাকে বলল, ঠিক আছে, এইসব লাগবে না। অন্তত আমরা 2টা লাভ বার্ড কিংবা ময়না পাখি তো পুষতে পারি, বারান্দায় কিছু টব রাখতে পারি, এতে ঘরবাড়ি সতেজ দেখায়। তোমার কাছ থেকে এখন আমাকে ঘরবাড়ি সতেজতা শিখতে হবে? মায়ের সঙ্গে কাজে হাত মেলাও, দেখো কিভাবে কথাবার্তায় ঘরের মধ্যে এমনি সতেজতা ফিরে আসে। আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু এমন সময় লাগামহীন ভাবে সে আবার বলল, আমি কি ঘরের কোনো কাজ করি না নাকি? সবসময় তো মায়ের হাতে হাতে এটা ওটা করে দিই। আল্লাহ, এই মেয়ে কি চুপ থাকতে পারে না? আমি সবসময় দেখে এসেছি আমার বাবা যখন কথা বলতেন তখন আমার মা চুপচাপ সেটা শুনতেন, একটাও শব্দ বলতেন না। আর এই মেয়ে তো বাক্যের ফুলঝুরি ছুটায়। এই ছিল আমার কপালে। পরদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে আমার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। মহারানী ডিভাইনে গা এলিয়ে দিয়ে বিদেশি এক রাইটারের বই পড়ছে। মানে সিরিয়াসলি? আমাকে দেখে হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল, ওহ তুমি এসে গেছো, ফ্রেশ হও, আমি চা দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, সব কাজ যেহেতু আমার মা করে, অতএব আমার চাটাও আশা করছি আমার মা নিজেই দিতে পারবেন। তুমি আমার সাথে সবসময় এমন ব্যবহার করো কেন ইশতিয়াক? কি করেছি আমি? রুবা নামক ডাইনিটার গলায় আমি যেন একটা রাগের গর্জন শুনতে পেলাম। কত বড় সাহস আমার সাথে এইভাবে কথা বলে! জীবনেও দেখিনি আমার মাকে মাথা উঁচু করে কথা বলতে। আর এই বেয়াদবটা কি লেখা আছে তোমার ওই বিদেশি রাইটারের বইয়ে? আমার মাকে কোনোদিন বই হাতে নিয়ে এই সন্ধ্যাবেলায় পড়তে দেখিনি। তিনি সারাক্ষণ সংসারের কাজ করে গেছেন। একটা মানুষ সারাক্ষণ কেন সংসারের কাজ করে যাবেন? সারাক্ষণ সংসারে করার মতো কাজ আছেই বাকি, যেখানে কাজের খালা ঘরদুয়ার পরিষ্কার করে দিয়েই যান। শোনো ইশতিয়াক, মা হয়তো সারাক্ষণ সংসারের কাজ করতেন কারণ মায়ের আর কিছু করার থাকতো না, তাই হয়তো গোছানো জিনিসে আবার গোছাতেন, ঝাড়ু দেওয়া ঘর আবার ঝাড়ু দিতেন। আমি প্রায় চিৎকার করে তাকে থামিয়ে দিলাম। অসভ্য মেয়ে একটা। এমন সময় মা ছুটে এলেন। মা, আমার চাটা দাও তো। বলেই আমি বাথরুমের দিকে যেতেই থাকি, তোর চা আমি কেন দিব?
এখন বউ ঘরে এসেছে, সে দেবে। মা একটু গমগমে গলায় বললেন। আমি একটু অবাকই হলাম। মানে এতদিন তুই একা ছিলি, তাই তোর সব কাজ আমি করে দিয়েছি, এখন বউ ঘরে এসেছে, তোমার ধারণা ও আমার কাজগুলো করে দিতে পারবে? ও একা কেন করবে? তুই ওর কাজে সাহায্য করবি, যেমন ও এখন তোকে চা বানিয়ে দিবে, রাতের বেলা ওর যদি মাথা ধরে তাহলে তুই ওকে কফি বানিয়ে দিবি। আমি ওই রকম জীবন সাত করে বেছে নেইনি। আমার শিক্ষা ছিল না, কর্ম ছিল না, পাশে দাঁড়ানোর মানুষ ছিল না, তাই নরকেই বসবাস করতে বাধ্য হয়েছিলাম। আর তারপর সেটা কেমন যেন অভ্যাস হয়ে গেল। আমি খানিকটা হা হয়ে রইলাম। মা এসব কি বলছে? রুবার সাথে থেকে থেকে মাথাটা গেছে নাকি? সেই সন্ধ্যায় আমি আর চা খেলাম না। কয়েকদিন পর আমার মহারানী, আমার সম্রাজ্ঞী দৌড়ে এসে বলল সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। বিয়ের আগে নাকি ইন্টারভিউ দিয়েছিল এবং এখন ওরা ইমেইল করেছে। মেজাজটা খুব খারাপ হয়ে গেল, তবুও ধৈর্য ধরে বললাম, শোনো রুবা, আমার মা কোনোদিন চাকরির কথা চিন্তাও করেননি, অতএব এই আলোচনা এখানেই বাদ। আমি তোমাকে কখনোই পারমিশন দিব না। আমি কি তোমার পারমিশন চেয়েছি নাকি? আমি শুধু তোমাকে জানালাম আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করেছি শুধুমাত্র ঘরে বসে থাকার জন্য না। আমার নিজস্ব খরচ আছে। তুমি কয় টাকা আমাকে মাসে হাত খরচ দাও শুনি? জানি এখনই বলবে যে তোমার মাকে তোমার বাবা কোনোদিনও হাত খরচ দেননি, কিন্তু আমার হাত খরচ লাগে, যেটা আমার বাবা এখনো চালায়। একটা বিবাহিত মেয়ে হয়ে আমি এখন আর বাবার সাহায্য নিতে চাচ্ছি না। আমি অবশ্যই চাকরিতে জয়েন করব এবং এটাই ফাইনাল। অসভ্য বেয়াদব অহংকারী মেয়েটা গট গট করে ঘর থেকে বের হয়ে গেল। খাবার টেবিলে আমি ওকে ঠিক জব্দ করে ছাড়বো। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে ওকে ঠিক মজা বুঝিয়ে দিত। খাবার টেবিলে প্রসঙ্গ তুলতেই গেলাম, এমন সময় মা বললেন, রুবার এত বড় একটা সুসংবাদ আর তুই মিষ্টি আনতে গেলি না, এটা কেমন কথা? আমি হা করে রইলাম। ভদ্রমহিলা বলে কি, পাগল টাগল হয়ে গেছে নাকি? আমি কড়া ভাবে না করে দিলাম, কিন্তু মা বলে উঠলেন, শোনো মা রুবা, তুমি বর্তমানের মেয়ে। আশা করি কোনো গণ্ড মূর্খ অপদার্থ স্বামীর পারমিশনের জন্য তুমি এত বড় একটা সুযোগ হাতছাড়া করবে না। মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা যে কতটা জরুরি সেটা আমি আমার জীবন থেকেই বুঝেছি। আমার যখন বিয়ে হয় আমি তখন মাত্র SSC পাশ করেছি। কলেজে আর ভর্তি হতে পারলাম না, পড়াশোনা বন্ধ হয়ে গেল বিয়ের পরে। তারপর পরপর 2বার মিসক্যারেজ, পরে ইশতিয়াক পেটে এলো। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? সেই মিসক্যারেজের জন্য আমাকেই দোষ দেওয়া হয়েছিল, যেখানে আমার শাশুড়ি আমাকে শিলপাটা দিয়ে মশলা বাটাতেন, প্রতিদিন ঘর মোছাতেন, টিউবওয়েল চেপে বালতি বালতি পানি তুলতে হতো। আমার ভীষণ বিরক্ত লাগছে। মায়ের লেকচার মনে হয় এই জীবনে শেষ হবে না। এটাই তো স্বাভাবিক, একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কাজকর্ম করবে, এগুলো এত গ্লোরিফাই করে বলার কি আছে? মিসক্যারেজ হয়েছে অবশ্যই তার দোষে, সাবধানতার সাথে কাজ করলে তো আর এরকম হতো না। ইদানিং মাকে আমার বড় বেশি অজানা লাগে। যেই ভদ্র মহিলা সারা জীবন আমার বাবার সামনে মাথা উঁচু করে কথা বলেননি, সেই মহিলা ঠিক আমার সামনে কথা বলছেন। অথচ বাবাও যেমন মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন, এখন কিন্তু ঠিক এই কাজটি আমি করছি। অতএব আমার সামনে মাথা উঁচু করে কথা বলার অধিকার তার নেই। প্লেটটা ঠেলে সরিয়ে দিয়ে উঠে চলে গেলাম। সারা রাত আমি না খেয়ে থাকলাম, অথচ কেউ একটিবার আমাকে সাধতে পর্যন্ত এলো না। আমাকে এর শোধ নিতেই হবে, কিন্তু আমি শোধ নেবার আগেই বেশ কিছু ঘটনা ঘটতে লাগলো ক্রমান্বয়ে। রুবা চাকরিতে যোগ দিল, একজন ছুটা বুয়া থাকলেও সাথে 24 ঘন্টার কাজের মেয়ে রাখা হলো, বারান্দায় টবের সারি সাজানো হলো, একটা খাঁচায় 2টা ফালতু পাখি এনে রাখা হয়েছে যেগুলো সারাক্ষণ কিচিরমিচির করে, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বাসা থেকে বিদায় নিল, যেটা অত্যন্ত বিস্বাদময়। এত ফালতু ঝামেলা সহ্য করতে না পেরে আমি সত্যি এবার মার মুখ হয়ে রুবার দিকে এগিয়ে গেলাম। কিন্তু রুবা মিষ্টি হেসে বলল, ইশতিয়াক, আর একবারও বলবে না এটা তোমার মা করেনি, ওটা তোমার মা করেনি। বিশ্বাস করো, এখন যা যা ঘটছে সবকিছু মাই করছেন। এতদিন তোমার বাবা আর তুমি মিলে তাকে পায়ের তলায় দাবিয়ে রেখেছিলে। বাবা চলে যাওয়ার পরেও তিনি মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি, কারণ উপযুক্ত কোনো সঙ্গী ওনার হাতটা ধরেননি। এখন আমি চলে এসেছি, অতএব তিনি এখন আর একা নন, বরং তুমি একা। একলা পথে হাঁটা ভালো না, অনেক বিপদ আপদ আসতে পারে। অতএব তুমি চাইলে আমাদের দলে ভিড়ে যেতে পারো। আশ্চর্য, এই মেয়ের সমস্যা কি? এইসব কি আবোল তাবোল কথাবার্তা বলছে? আমি নাকি একা? একে উপযুক্ত একটা শিক্ষা দিতেই হবে। শিক্ষা সফর শুরু হবার আগেই আমার প্রথম সন্তান, তারপর দ্বিতীয় সন্তান পৃথিবীতে এলো। ওরা হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো, স্কুলে গেল, কলেজে গেল, তারপরে ভার্সিটিতে গেল। মেয়ের বিয়ে হলো এবং শ্বশুর বাড়ি চলে গেল। ইতিমধ্যেই মাও চলে গেছেন, ছেলেও বিয়ে করে ঘরে বউ এনেছে। এইবার রুবাকে শিক্ষা দিতেই হবে, সময় হয়ে গেছে। বাইরে থেকে ফিরে দেখি বিশাল বড় এক সাদা রঙের কুকুর ঘুরে বেড়াচ্ছে। আমি হা করে রইলাম। স্নিগ্ধা, মানে আমার ছেলের বউ, দৌড়ে এসে কুকুরটিকে ধরে বলল, বাবা, ওর নাম বান্টি। আমার খুব আদরের তো, তাই বাবার বাড়ি থেকে আনিয়ে নিয়েছে। আমি রাগে থর থর করে কাঁপতে লাগলাম। ওমা, মেয়ের দেখি কোনো হুঁশ জ্ঞান নেই। কিছুক্ষণ পর সে এসে 1 কাপ চা ধরিয়ে দিল আমাকে। চায়ে চুমুক দিয়েই আমার মুখ পুরা বিকৃত হয়ে গেল। 1 ফোঁটা চিনি নেই চায়ে। কিছু বলার আগেই স্নিগ্ধা বলে উঠল, বাবা, গত সপ্তাহে তো আপনার ডায়াবেটিস ধরা পড়েছে, এখন চিনি খাওয়া সম্পূর্ণ বারণ। এখন এই চাটাই আপনাকে খেতে হবে। শিক্ষা, এদের আসলে শিক্ষার অভাব। এদেরকে আমি কঠিন শিক্ষা দিব। পাশের রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে এলো রুবা। মায়ের উপযুক্ত সঙ্গী ছিলাম আমি, আর এখন আমার হাত ধরারও মানুষ চলে এসেছে। তুমি যে সারাক্ষণ মনে মনে বলো না আমাকে শিক্ষা দেবে, সেটা তুমি কখনোই দিতে পারবে না। ও আচ্ছা, আমি কিভাবে জানলাম?
মাঝে মাঝে তুমি বিড়বিড় করে বলে ফেলো, আবার ঘুমের ঘোরেও বলতে থাকো যে আমাকে তুমি শিক্ষা দেবে। সেখান থেকেই জেনেছি তোমার ওই শিক্ষা পরজনম বলে যদি কিছু থাকে তার জন্য তুলে রাখো, এই জীবনে আর সম্ভব না। রুবা হাসতে হাসতে চলে গেল। ইচ্ছে করছিল হাতের কাপটা সজোরে আছাড় দিই, কিন্তু তা আর পারলাম না। তাহলে আবার ছেলে এসে চিৎকার চেঁচামেচি শুরু করবে, কারণ সংসারটা এখন ওর টাকাতেই চলে। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদেরকে সুবর্ণা শারমিন নিশির শিক্ষা সফর শিরোনামের একটি গল্প পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।